লেখক রাজেশ ঘোষের রাত্রির চোখে ঘুম নেই। হ্যালো, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। গাড়িতে উঠে পুলিশের এসআই রাত্রি সেন ড্রাইভারকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব চলো আরজিকর হসপিটাল। হসপিটালে পৌঁছে সেমিনার রুমে ছুটে গিয়ে রাত্রি দেখে একটা মেয়ের মৃতদেহ। তার সারা শরীরে আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে। তার শরীরে নিচের অংশটা উলঙ্গ, পা এবং পেটে আঘাতের দাগ। শরীরের প্রাইভেট পার্ট দিয়ে তখনও রক্ত ঝরছে। মেয়েটা ছিল হসপিটালের স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার। কি অমানবিক অত্যাচার করে খুন করা হয়েছে। মৃত মেয়েটাকে দেখে শরীরটা কেঁপে ওঠে রাত্রি সেনের। বিবস্ত্র অবস্থায় সেমিনার রুমে নীল ম্যাট্রেসের উপর পড়ে থাকা ফুটফুটে মেয়েটার দিকে তাকাতে পারছে না রাত্রি। শরীরটাকে কি অবস্থা করেছে নরপিশাচের দল। একটা মেয়েকে এভাবে, ছি ছি ছি। সভ্য সমাজ, যে দেশে মাতৃপূজা হয়, যে দেশে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর পূজা হয়, সেই দেশে একটা মেয়ের এই অবস্থা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের বসুন্ধরা আমাদের মা। আমরা যে মায়ের বুকের দুধ খেয়ে বড় হই, সেও একজন নারী। সেই নারীর দেহটাকে এইভাবে ক্ষতবিক্ষত করতে এতটুকু বিবেকে বাঁধেনি শয়তানদের। শরীরটাকে দেখে সারা শরীর আগুনের মতো জ্বলতে লাগলো রাত্রির। কিছুক্ষণের মধ্যে রিপোর্টারে ভরে গেল সেমিনার রুম, পুলিশে ভরে গেল চারদিক। চতুর্দিকে হৈ হৈ রব, সহপাঠীদের কান্না, হাহাকার, ধিক্কার। ডিউটি করতে হচ্ছে রাত্রিকে ঠিকই, কিন্তু তার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এসবের মধ্যে ছুটে আসে মেয়েটির মা বাবা। তারা দেখতে পান মেয়েটিকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা ছুটে গিয়ে দেখতে চায়, কিন্তু দেখতে পায় না, দেখতে দেওয়া হয় না। তারা ছুটে আসে পুলিশের এসআই রাত্রির কাছে। মেয়েটির মা রাত্রির কাছে ছুটে এসে বলে, এই যে ম্যাডাম, আমি এই পূজার মা। ওর বাবার কাছে একটা ফোন গেল, ওর নাকি খুব শরীর খারাপ। কেমন আছে মেয়েটা বলুন ম্যাডাম, আমার মেয়েটা ভালো আছে তো? রাত্রির মুখে কোনো কথা আসছে না। কি বলবে সে ভেবে পাচ্ছে না। সত্যিটা বলবে? বলবে আপনার মেয়ে ধর্ষিতা হয়েছে, নাকি মিথ্যে সান্ত্বনা দিয়ে বলবে আপনার মেয়ে ভালো আছে? পূজার বাবা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। পূজার বাবা মা ছটফট করে মেয়েটাকে দেখার জন্য। পূজার মা আবার বলে, বলুন না ম্যাডাম, আপনিও তো কারোর মেয়ে। আপনার মাও তো আপনার শরীর খারাপ হলে ব্যাকুল হয়, নাকি আপনি পুলিশ অফিসার হয়েছেন বলে মায়ের মন বোঝেন না, মায়ের ব্যাকুলতা বোঝেন না? শরীরের মতো মনটাকেও শক্ত করে তুলেছেন। না না, আপনাকে জিজ্ঞাসা করে লাভ নেই। এই জন্যই তো আমাদের দেশের লোকেরা পুলিশদের সম্মান করে না। একটা কথা জিজ্ঞেস করছি, যেন শুনতেই পাচ্ছেন না, মুখে কুলু পেটেছেন? এই সাংবাদিকদের জিজ্ঞাসা করতে হবে বলে তিনি সাংবাদিকদের কাছে ছুটে গিয়ে বলেন, তোমরা খবর পেয়ে গেছো? পাবে তো বটেই। আমার মেয়ে যে ডাক্তার, জানো আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করে। তোমরা জানো ও কত কত নাম্বার পেয়েছে? শুধু তাই নয়, ওর এখনই খুব অভিজ্ঞতা হয়ে গেছে। আমাকে একবার দেখেই বলে দেয় আমার কি হয়েছে। যাই হোক, তোমরা বলো তো আমার মেয়ের কি হয়েছে? ওকে কোথায় নিয়ে গেল? সাংবাদিকরা বলতে গেলে রাত্রি বাধা দিয়ে বলে, সরে যান ওনার কাছ থেকে, ভিড় সরান। শুনে পূজার মা বলে, এই যে ম্যাডাম, আপনি কি ধাতু দিয়ে তৈরি বলুন তো? নিজে তো কোনো কথাই বলছেন না, আবার ওদেরকেও বাধা দিচ্ছেন। পুলিশ হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? সব চুপচাপ শোনে রাত্রি। তার একটা ফোন আসলে ফোনটা নিয়ে সে একটু পাশে সরে যায়। তারপর ফোনটা ধরে সে কথাগুলো শুনে বলে, না, এটা ঠিক নয় স্যার, এটা মিথ্যে। সারা শরীরটাই তার প্রমাণ আছে, সারা শরীরে নখের আঁচড়ের দাগ। এটা আত্মহত্যা নয়, এটা রেপ করে খুন। তারপর রাত্রি ফোনের ওপারের মানুষটার কথাগুলো চুপচাপ শুনে বলে, ঠিক আছে স্যার। নিজেকে সামলে রাত্রি পূজার মাকে বলে,
চলুন এখান থেকে, চলুন, আপনার মেয়েকে আপনি দেখতে পাবেন, আসুন। সে রাত্রির মাকে আস্তে আস্তে করে নিয়ে যেতে বলে মহিলা পুলিশদের। তারপর রাত্রি পূজাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যেতে যেতে ভাবে, একটা মেয়েকে এভাবে রেপ করা হলো আর এটাকে সুইসাইড বলা হচ্ছে? না, কিছুতেই না, এটা হতে পারে না। আমরা কোথায় বাস করছি হে ভগবান? এত বড় একটা মিথ্যে বলা হচ্ছে। না, মিথ্যে আমি বলতে পারবো না। যাই হয়ে যাক হোক, তবু আমি এই মিথ্যেটা মানতে পারবো না। এমার্জেন্সির সামনে পূজার বাবা মা অপেক্ষা করে পূজাকে দেখবে বলে। ভিড়ের মধ্যে রাত্রির ফোন বাজতে থাকে, কিন্তু সে শুনতে পায় না। পূজার বাবা মা সন্তানকে দেখার জন্য ছুটে যাওয়া দেখে ঠিক থাকতে পারে না রাত্রি। তারপর পূজার মা বাবাকে গিয়ে বলে, একটু শান্ত হন। পূজার বাবা বলে, কি করে শান্ত হব বলুন? ও যে আমাদের একটি মাত্র মেয়ে। এমন সময় একজন ডাক্তার এসে জানালো পূজা মারা গেছে, ও আত্মহত্যা করেছে। শুনে পূজার মা কান্নায় ফেটে পড়ে। ডাক্তারের কথা শুনে রাত্রির দু চোখেও যেন আগুন জ্বলে ওঠে। তারপর পূজার মা রাত্রির কাছে গিয়ে বলে, না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ও খুব শক্ত মনের মানুষ। সমাজকে সেবা করবে এই ব্রতী নিয়ে সে ডাক্তারি পড়তে এসেছিল। সে প্রতিজ্ঞা করেছিল যত যাই হোক ডাক্তার হয়ে সে হাজার হাজার মানুষের সেবা করবে। কিছুতেই ও আত্মহত্যা করতে পারে না, এটা অসম্ভব। পূজার সহপাঠীরা মিলে পূজার মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর তীব্র প্রতিবাদে সারা আরজিকর হসপিটালে বিক্ষোভ শুরু করে। পূজার মা রাত্রিকে বলে, ম্যাডাম জানেন, আমার মেয়েটা কাল বলেছিল ওর এখানে ভালো লাগছে না। শুনে আমি বলেছিলাম, কেন? ও বলেছিল পরে সব বলবে। ওকে ওরা মেরে ফেলেছে, ও আত্মহত্যা করেনি, করতে পারে না। কাল রাতে 11টাতেও বলেছিল তোমরা খেয়ে শুয়ে পড়ো। পূজার মা একটু করে কথা বলেছেন আর অজ্ঞান হয়ে যাচ্ছেন। আবার একটু পর জ্ঞান ফিরে বলছেন, কেন এরকম করলো ওরা আমার মেয়ের সাথে? আমার মেয়ে তো কারো সাথে পাছে থাকতো না। জানেন, আমি কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখে ঘুমাতে পারিনি। পূজা যেন আমায় বলছে, বাঁচাও বাঁচাও আমাকে মা, ওরা আমাকে মেরে ফেলছে। স্বপ্নটা দেখে বারবার ফোন করতে গিয়ে ফোন করতে পারিনি, পাছে ওর ঘুম ভেঙে যায়। তারপর এই শুনলাম ওর খুব শরীর খারাপ। বলতে বলতে আবার তিনি অজ্ঞান হয়ে যান। তিনি আবার জ্ঞান ফিরে বলেন, আমার মেয়ে ভালো আছে, কিছু হয়নি তাই না ম্যাডাম? বলুন না ম্যাডাম। শুনে রাত্রি আর কান্না চেপে রাখতে পারল না, সে কেঁদে ফেলল সজোরে। তার কান্না দেখে পূজার মা বলেন, আপনি কাঁদছেন ম্যাডাম? রাত্রি বলে, হ্যাঁ কাঁদছি, কারণ আমি যে নারী, আমিও যে কারোর মেয়ে, আমিও যে মানুষ, আমারও যে কষ্ট হয়। শুনে পূজার মা বলেন, আপনি তো পুলিশ, আপনি তো সব পারেন, তাহলে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না। ও ছাড়া আর কেউ নেই যে আমার, ও ছাড়া আমাকে আর মা ডাকারও কেউ নেই। ম্যাডাম ফিরিয়ে দিন না ফিরিয়ে ম্যাডাম। রাত্রি কাঁদতে কাঁদতে বলে, ওকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই। শত চেষ্টা করেও আমি ওকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটা করব। যে বা যারা ওর এই দশা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। যারা ওকে এই পৃথিবীতে থাকতে দিল না, এই পৃথিবীতে যারা ওকে নিঃশ্বাস নিতে দিল না, তাদের কাউকে আমি বাঁচতে দেব না। তাদের যদি আমি ফাঁসি কাঠে ঝোলাতে না পারি, তবে আমার নাম রাত্রি নয়। রাত্রির কথা শুনে একজন ছেলে ছুটে এসে বলে, পারবেন ম্যাডাম, আপনি পারবেন। আমি পূজার প্রেমিক অনিন্দ। আমাদের পরের বছর বিয়ে হবার কথা ছিল, আমাদের কত স্বপ্ন ছিল। কেন আমাদের সব স্বপ্ন ওরা এভাবে শেষ করে দিল? আপনি তাদের শাস্তি দিতে পারবেন? সব কিছু ধামাচাপা পড়ে যাবে না তো? সবাই তো সব কিছু ভুলে যাবে কদিন পর ম্যাডাম, কিন্তু আমাদের যা হারানোর আমরা তো হারালাম। রাত্রি বলে, যারা তোমাদের দু চোখের রঙিন স্বপ্নগুলো এভাবে শেষ করে দিল, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিল, প্রেমিকের বুক থেকে তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিয়ে তার বুকে এভাবে থাবা বসালো, পৃথিবীর বুক থেকে চিরকালের জন্য কেড়ে নিল ভবিষ্যতের মাদার টেরিজাকে, তাদের গলাতেও আমি ঝোলাবো ফাঁসির দড়ি। এই যে ভাই অনিন্দ, আমি তোমাকে আর মাসিমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে গেলাম। রাত্রি গাড়ি করে থানায় যেতে যেতে অঝরে কাঁদতে থাকে আর বলে, একটা মায়ের হাহাকার, বাবার আর্তনাদ, প্রেমিকের কান্না আমি সইতে পারছি না।
এভাবে চুপ করে থাকলে হবে না। এত মানুষের কান্না বিফলে যেতে দেওয়া যাবে না। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে যারা অসহায় মেয়েদের বুকে দিনের পর দিন থাবা বসাচ্ছে, তাদের জীবনেও কাল রাত্রি ঘনিয়ে আনবো এই আমি রাত্রি সেন। রাত্রি থানায় এসে শোনে উপর মহল থেকে ঘটনাটাকে আত্মহত্যা বলা হচ্ছে। শুধু তাই নয়, তার উপর অর্ডার আছে উপর মহল থেকে সে যেন এ বিষয়ে তার নিজস্ব কোনো মতামত বা মন্তব্য না করেন। শুনে রাত্রি বলে, না, এটা আত্মহত্যা নয়, এটা রেপ করে খুন। সারা শরীরে তার প্রমাণ আছে, কিন্তু ঊর্ধ্বতন অফিসাররা রাত্রির উপর চাপ সৃষ্টি করে, তাকে চুপ থাকার অর্ডার দেয়। সেভাবে সব কিছু জেনে বুঝে চুপ করে থাকবো কি করে? চুপ না থাকা ছাড়া তো কোনো উপায়ও নেই। কি করব আমি এখন? আমার কি করা উচিত? এসব ভাবতে ভাবতে রাত্রি আবার বেরিয়ে পড়ল আরজিকর হসপিটালে। তার কিছুতেই থানায় মন বসছে না। হসপিটালের এই মেয়েটার মুখটা, শরীরটা তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে আবার ছুটে গেল হসপিটালে, কিন্তু সেখানে গিয়ে সে ভাবছে, কেন এলাম? আমার তো কিছু করার নেই। কি করব? উপর মহলের অর্ডারকে অমান্য করলে চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে না, এসব ভাবলে আমার চলবে না। হসপিটালে যাবার সঙ্গে সঙ্গে তাকে দেখে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে বলে, বলুন ম্যাডাম, আপনি এটাকে কি বলবেন? এটা খুন না আত্মহত্যা? রাত্রি বলে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, সত্যিটা সামনে আসবে। যদি খুন হয় তবে যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না, আর যদি আত্মহত্যা হয় তবে তার পেছনে কারা দায়ী সেটাও আমরা খুঁজে বের করব। যাই হোক না কেন, সত্যিটা সামনে আসবেই। রাত্রি সেখান থেকে চলে আসতে গেলে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, এর আগে আপনি তো অনেক বড় বড় কেস নিজে হাতে সামলেছেন, সমাধান করেছেন, এটার ক্ষেত্রে কি আমরা সেটা আশা করতে পারি? রাত্রি বলে, আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই না, আমি যা করি সেটা কাজে করে দেখাই। রাত্রি অসহায় মানুষগুলোকে শুধু খুঁজে বেড়ায়, যারা তাদের শেষ সম্বলটুকু হারিয়ে হাহাকার করছে। রাত্রি পূজার বাবা মার সাথে দেখা করলে তার বাবা মা তাকে অনুরোধ করে তাদের মেয়েটাকে একবার দেখার জন্য, কিন্তু রাত্রি শত চেষ্টা করেও তাদের সন্তানকে দেখানোর অনুমতি পেল না। রাত্রি তাদের জানায় যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর ব্যবস্থা করছে। তারপর সে আবার থানায় ফিরে এসে পূজার বাবা মাকে পূজাকে দেখানোর অনুমতির আবেদন করে, কিন্তু তার আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়। রাত্রি বাড়ি ফিরে আসে একরাশ হতাশা আর ঘৃণা নিয়ে। তাকে দেখে তার শ্বশুরমশাই অখিলেশ বাবু বলেন, ওঠো বৌমা, আজ তোমার কি শরীর খারাপ? খুব ক্লান্ত মনে হচ্ছে কেন তোমায়? রাত্রি বলে, হ্যাঁ বাবা, আজকের ঘটনাটা আমাকে ক্লান্ত করে দিয়েছে, আমাকে চরম আঘাত দিয়েছে, আমাকে নাড়িয়ে তুলেছে, আমাকে ভাবিয়ে তুলেছে। অখিলেশ বাবু বলেন, শুধু তোমাকে নয় বৌমা, এই ঘটনাটা সারা দেশ তথা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, দেখবে কিছুটা হলেও স্বস্তি পাবে। রাত্রি স্নান করে ঠাকুর ঘরে পুজো করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলে তার শ্বশুরমশাই বলেন, প্রকৃত মানুষের কাজ করেছ তুমি বৌমা। ওনার কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে দেখে টিভির দিকে। সে শুনতে পায় তার বলা কথাগুলো টিভির খবরে দেখাচ্ছে। তার শ্বশুরমশাই আবার আনন্দে বলে ওঠে, হ্যাঁ বৌমা, তুমি এবার ইনভেস্টিগেটে নেমে পড়ো, এই কেসটার সলিউশন চাই। এই কথাগুলো শুনে রাত্রির শাশুড়ি এসে বলে, জীবনটা তো আমার এভাবে চলে গেল এই রান্নাবান্না কাজ করে করে। রাত্রি ছুটে গিয়ে বলে, এই যে মা, আমি এসে গেছি, সব করে দিচ্ছি। রাত্রি শ্বশুর মশাই তার শাশুড়িকে বলে, এই যে দেখো আমাদের বৌমা, আমাদের অহংকার, খবরে কি দেখাচ্ছে দেখো। তারপর তারা সবাই একসাথে খবরটা শোনে, যাতে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কথা দিয়েছে এসআই রাত্রি সেন, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে সামনে আনবে। তিনি আরও বলেছেন, ঘটনাটা যাই হোক না কেন, সত্যিটা সামনে আনতে তিনি তৎপর। উল্লেখ্য, এর আগে কলকাতার বুকে ঘটে যাওয়া হাড়হিম খরা কিছু ঘটনার সমাধান তিনি একা হাতে করে চমকে দিয়েছিলেন কলকাতাবাসী তথা সারা দেশকে। তাই ওনার দিকে তাকিয়ে আছে নির্যাতিতার মা বাবা, প্রেমিক তথা সারা পরিবার। যেখানে পুলিশ ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছেন, সেখানে তিনি সবাইকে অভয় দিয়ে সত্যিটা সামনে আনবে বলে জানিয়েছেন। তাই তার দিকে তাকিয়ে আছে সারা শহর তথা দেশবাসী। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের হাহাকার কান্না দেখে এসআই রাত্রি সেনকে অঝোর নয়নে কাঁদতে দেখা গেছে।
টিভির খবরটা দেখে রাত্রির শাশুড়ি মায়েরও কিছুটা আনন্দ হয়। তিনি চুপ করে খবরটা দেখতে থাকেন। রাত্রে বাড়ির কাজ করতে গেলে তার শাশুড়ি মা বলেন, তুমি বসো বৌমা, আমি করে দিচ্ছি। কিন্তু রাত্রি বলে, না মা, আপনি না থাকলে আমার তো কোনো কিছুই হতো না। আপনি আমাকে প্রতিদিন সাহস এবং সহযোগিতা না করলে আমি কিছুই করতে পারতাম না। তাই আমি যখন এসে গেছি, আপনি বসুন, আমি করে দিচ্ছি সব মা। রাত্রি বাড়ির কাজ করলেও তার মন পড়ে থাকে হসপিটালে। কাল পর্যন্ত যে মেয়েটার দু চোখে ছিল অজস্র স্বপ্ন, দেশকে সেবা করার স্বপ্ন, মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন, বাবা মার মুখে হাসি ফোটানোর স্বপ্ন, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন, মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচানোর স্বপ্ন, আর সে নিজেই আজ স্তব্ধ হয়ে মর্গে শুয়ে আছে। কাল কি সে জানত যে তার এই দশা করবে জানোয়ারেরা, আর এই পরিণতি হবে আজকে? হয়তো জানোয়ারেরাও এরকম করে না। পূজার প্রেমিক ঠিকই বলেছে, সবাই হয়তো পূজাকে ভুলে যাবে আর কদিন পর, কিন্তু তার বাবা মা যারা তাদের একমাত্র সন্তানকে হারালো, তারা কোনোদিনই ভুলতে পারবে না পূজাকে। যতদিন তারা বাঁচবেন ততদিন তারা পূজার জন্য কাঁদবেন। আর যে তার ভালোবাসার মানুষকে হারালো, সে কি ফিরে পাবে তার ভালোবাসাকে? কোনোদিনও না, কোনোদিন সে আর ফিরবে না তার বুকে, তার ভালোবাসার বুকে, তার প্রেমিকের বুকে। কোনোদিন সে আর খুঁজবে না একটা নিশ্চিন্ত হাত, কোনোদিন আর হাত ধরবে না, হাঁটবে না শহরের কোনো এক ফুটপাথ ধরে, একসাথে আর কোনোদিন খাবে না রাস্তার ধারের ফুচকা। যে হাত ধরে সে আজীবন চলার স্বপ্ন দেখেছিল, এই হাত দুটো আজ স্থির হয়ে গেছে। যে বুকে একটু একটু করে লালন পালন করেছিল ভালোবাসার বীজ, যে বুকের মধ্যে আজীবন স্বপ্ন দেখেছিল মাথা উঁচু করে বাঁচার, সেই হৃদয়ে বুকের হৃদস্পন্দনটা আজ স্তব্ধ হয়ে গেছে। রাত্রির মনে পড়ে যায় পূজার মায়ের সেই কথাগুলো, আমার ও ছাড়া আর কেউ মা ডাকার নেই ম্যাডাম, ওকে ফিরিয়ে দিন না আমার বুকে। ভাবতে ভাবতে রাত্রির চোখগুলো জলে ভিজে যায়। কাজ সেরে নিজের ঘরে গিয়ে একটু বসলে তার স্বামী শুভ্রাংশু তাকে এসে বলে, কখন এলে? রাত্রি বলে, অনেকক্ষণ। সে ছুটে গিয়ে তার কাছে গিয়ে বলে, জানো শুভ্রাংশু, ওরা পূজার বাবা মাকে একবারও তার মেয়েটাকে দেখতে দিল না। কতবার চেষ্টা করলাম, তবুও অর্ডার পেলাম না, বলে রাত্রি কাঁদতে থাকে। রাত্রির কান্না দেখে শুভ্রাংশু তার চোখের জল মুছে দিয়ে বলে, আমি জানি তুমি খুব নরম মনের মানুষ, মানুষের দুঃখ কষ্ট তুমি দেখে থাকতে পারো না, কিন্তু রাত্রি, আমাদের এখানে তো কিছু করার নেই, উপরের অর্ডার ছাড়া তো কিছু করা যাবে না। তুমি এটা নিয়ে ভেবো না, আর বেশি কিছু করতেও যেও না প্লিজ রাত্রি। তাছাড়া এটা বাড়ি, আমাদের অফিসের বা কাজের আলোচনা এখানে আমরা করব না, এটাই তো কথা দিয়েছিলাম। রাত্রি বলে, হ্যাঁ ঠিকই বলেছ, খাবে এসো। তুমি আবার বেরোবে? শুভ্রাংশু বলে, হ্যাঁ। রাত্রি বলে, আমাকেও বেরোতে হবে। তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে রাত্রি শুভ্রাংশু দুজনে দুজনের মতো বেরিয়ে যায়। থানায় বসে রাত্রির মনে পড়ে যায় পূজার সেই নীল ম্যাট্রেসের উপর পড়ে থাকা দেহটার কথা। নানা রকম ভাবনা তার মাথার মধ্যে ঘুরছে। সে যুক্তি দিয়ে অনেক কিছু ভেবে কনস্টেবলকে জিজ্ঞাসা করে, শুভ্রাংশু কোথায়? এখন তোর থানায় থাকার কথা। কনস্টেবল চুপ করে থাকলে রাত্রি আবার বলে, শুভ্রাংশু কোথায়? তিনি বলেন, আসলে ম্যাডাম, কিছু যদি মনে না করেন, আমি একটা কথা শুনলাম, ওনাকে কে যেন ফোন করেছিল, উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। শুনে রাত্রি বলে, আপনি জানেন? বলুন, কোথায় গেছে শুভ্রাংশু? কে ফোন করেছিল শুভ্রাংশুকে? নামটা শুনে রাত্রি চমকে ওঠে, তারপর বলে, আমি এখন বেরোচ্ছি, আমি না ফেরা পর্যন্ত আপনি থানা থেকে কোথাও যাবেন না। আর যদি বুঝি আপনি মিথ্যে কথা বলেছেন, তাহলে আপনার যে কি হাল করব আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। রাত্রি থানা থেকে ঝড়ের গতিতে বের হয়ে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যায় কনস্টেবলের বলা সেই ঠিকানায়। রাত্রি নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যায় কনস্টেবলের বলা সেই ঠিকানায়। সেখানে গিয়ে সে যা শোনে দেখে, সেগুলো দেখে শুনে তার মাথায় যেন বজ্রপাত হয়। সে এবার শুভ্রাংশুর কাছে দাঁড়িয়ে বলে, আপনার এটাই বুঝি ডিউটি শুভ্রাংশু বাবু?
রাত্রিকে দেখে শুভ্রাংশু চমকে উঠে বলে, রাত্রি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। রাত্রি শুভ্রাংশুকে বলে, তুমি নয়, আপনি বলুন। রাত্রি নয়, ম্যাডাম বলুন। শুনে শুভ্রাংশু বলে, স্ত্রীকে আবার আপনি ম্যাডাম বলতে হবে? রাত্রি বলে, এখানে আমি আপনার ম্যাডাম, আপনার স্ত্রী নই। তাই আমি জবাব চাইছি, একজন অন ডিউটি অফিসার হিসেবে শহরের বুকে এই জঘন্য অপরাধের ঘটনায় আপনার কন্ট্রিবিউশন কি? উইদাউট পারমিশন আপনি এখানে কি করছেন? কিসের কথা আপনার এই দালালের সাথে আমায় বলুন। চুপ করে থাকবেন না শুভ্রাংশু বাবু? রাত্রির কথা শুনে সমীরণ বাবু রেগে গিয়ে বলেন, এই যে ম্যাডাম, আপনি এসআই বলে যা খুশি বলবেন না। আপনি প্রমাণ পেয়েছেন যে আমি দালাল? রাত্রি বলে, সব প্রমাণ পাইনি, কিন্তু কিছু আপনার রুমে ঢোকার আগে পেলাম এইমাত্র। আরও কিছু প্রমাণ পাওয়া বাকি শুধু, তাই আপনার ওপর আমার কড়া নজর থাকবে। আর একটা কথা, আপনার বিরুদ্ধে প্রমাণটা যথেষ্ট শক্ত, কারণ আমি নিজেই তার আই উইটনেস। আপনি যে কথাগুলো বলছিলেন সব কিছুই আমি শুনেছি, তাই কথা না বাড়িয়ে এখানকার সেমিনার রুমের সিসিটিভি ফুটেজগুলো আমাকে দেখান। সমীরণ বাবু বলেন, ওই রুমে সিসিটিভিটা খারাপ ছিল। শুনে রাত্রি বলে, এত বড় একটা হসপিটালে সেমিনার রুমে সিসিটিভি নেই? খারাপ? কবে থেকে খারাপ? উত্তর দিন। শুনে আরজিকর হসপিটালে সুপার সমীরণ বাবু বলে, কদিন হলো ম্যাডাম। তাহলে আর সব সিসিটিভির ফুটেজগুলো আমাকে দেখান, যেগুলো থেকে সেমিনার রুমের সব কিছু দেখা যাবে, সমস্ত কিছু বোঝা যাবে। রাত্রি সব সিসিটিভির ফুটেজগুলো ভালো করে দেখে। একটা ফুটেজে সে একজনকে দেখতে পায় মাতাল অবস্থায় সেমিনার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। রাত্রি সিসিটিভির ফুটেজগুলো নিয়ে হসপিটালে সুপারকে বলেন, আপনি কাকে বা কতজনকে আড়াল করতে চাইছেন আমি জানি না, তবে আপনি কাউকে আড়াল করতে পারবেন না। দোষীরা পৃথিবীর যে প্রান্তেই গা ঢাকা দিক না কেন, সামনে তাদেরকে আমি আনবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আর আপনি তো সামান্য চুনোপুটি। কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। যে বা যাদের কথা শুনে আপনি শুভ্রাংশু বাবুর সাথে এই কথাগুলো আলোচনা করছিলেন, তাদের সবাইকে বলে দেবেন এসআই রাত্রি সেন আসছে তাদের রাত্রের ঘুম কাটতে। রাত্রি এবার শুভ্রাংশুর কাছে গিয়ে বলে, এই যে শুভ্রাংশু বাবু, আপনি এখানে কেন এসেছেন? কি জন্য এসেছেন? এর সঠিক উত্তর যদি আপনি থানায় গিয়ে না দিতে পারেন, তাহলে আপনাকে আমি শোকজ করব। আর আপনাকে যেন আমি আধ ঘন্টার মধ্যে থানায় দেখতে পাই। সঙ্গে আপনার এখানে আসার সঠিক কারণটা আমি জানতে চাই। কেন আপনি এই লোকটার কাছে এসেছিলেন উইদাউট মাই পারমিশন? রাত্রি হসপিটাল থেকে সোজা চলে যায় সিসিটিভি ফুটেজে পাওয়া সে ব্যক্তির বাড়িতে। তাকে দেখে সনদবাবু চমকে ওঠে। সে এবার সনদবাবুকে প্রশ্ন করে, আপনি কাল এত রাতে হসপিটালের সেমিনার রুমে কি করছিলেন? রাত্রির কথার সঠিক উত্তর দিতে না পারায় রাত্রি আবার বলে, সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা গেছে মদ্যপ অবস্থায় সেমিনার রুমের বাইরে। রাত্রিকে সে জানায় সে পেশায় একজন সিভিক পুলিশ। রাত্রি তাকে বলে, আপনি সিভিক পুলিশ হয়ে অত রাত্রে ওখানে কি করছিলেন? তার সঠিক উত্তর আমার চাই, তা না হলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। তাছাড়া মাঝ রাত্রে আপনি ওখানে মদ কোথায় পেলেন? নাকি আপনাদের ওখানে মদের আসর বসে? নাকি হসপিটালকে আপনারা মদের ভাটিখানা বানিয়ে ফেলেছেন? শুনে সনদবাবু বলে, সিসিটিভির ওই ফুটেজটা দেখিয়ে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না, আর আপনি আমারও কিছু করতে পারবেন না। শুনে রাত্রি হেসে বলে, আমি রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করে তারপর এই জায়গায় এসেছি। তাই আপনি আমাকে বোকা ভাববেন না। সঠিক সময় হলেই সেটা বুঝে যাবেন। যদি আপনি নির্দোষ হন, তবে আপনার কেউ একটা চুলও ছুঁতে পারবে না। আর আপনি যদি দোষী হন, তাহলে আপনাকে পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। আপনার পেছনে যত বড়ই মাথা থাকুক না কেন, তাকে টেনে আমি বের করে ফাঁসির দড়ি তার গলায় ঝোলাতে না পারি, তবে আমি এই চাকরি আর করব না। আর সে যতই শক্তিশালী মানুষ হোক না কেন, সে আমার হাত থেকে ছাড়া পাবে না। যারা মেয়েকে ভোগের পণ্য বানাতে চায়, তাদেরকে যদি আমি যতক্ষণ না ভরা বাজারে নামিয়ে আনতে পারি, তবে আমিও একজন নারী নই। কথাগুলো মনে রাখবেন। রাত্রি সনদবাবুর কাছ থেকে বেরিয়ে ভাবে, কি শুনলাম আমি হসপিটালে গিয়ে? শুভ্রাংশুর কি কথাবার্তা হচ্ছিল সমীরণ বাবুর সঙ্গে? শুভ্রাংশুকে কি বোঝাচ্ছিল সে? তাহলে কি সমীরণ বাবু এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত? কিন্তু শুভ্রাংশুর সাথে সমীরণ বাবুর কি সম্পর্ক থাকতে পারে, কি দরকার থাকতে পারে, যার জন্য শুভ্রাংশু এইভাবে হসপিটালে লুকিয়ে গিয়েছিল? রাত্রি নিজের চোখকে কানকে বিশ্বাস করতে পারছে না।
রাত্রি থানা থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে এসে দেখে শুভ্রাংশু নিজের ঘরে বসে আছে। সে শুভ্রাংশুর পাশে গিয়ে বসলে শুভ্রাংশু সেখান থেকে উঠে চলে যেতে গেলে রাত্রি তার হাতটা ধরে বলে, কি হলো শুভ্রাংশু, এখনো রাগ করে আছো? শুভ্রাংশু তার সাথে কোনো কথা না বললে রাত্রি বলে, শুভ্রাংশু, এত রাগ আমার উপর? থানার ব্যাপার থানায় মিটে গেছে, তাহলে এখনো রাগ করে বসে আছো? রাত্রি এবার তার কাছে গেলে শুভ্রাংশু তাকে ঠেলা দিয়ে বলে, ন্যাকামো করবেন না ম্যাডাম। এ কি বলছো শুভ্রাংশু, এটা বাড়ি, অফিসের ঝামেলা এখানে টানছো কেন? তুমি না একদিন বলেছিলে বাড়ি আর অফিসের মধ্যে যেন কোনোদিন গুলিয়ে না ফেলি, তাহলে আজ তুমি এসব বলছো কেন? আমি তো শুধুমাত্র আমার ডিউটি করেছি। শুভ্রাংশু বলে, না, তুমি শুধু তোমার ডিউটি করনি, তুমি আমাকে ছোট করেছো, আমাকে বোঝাতে চেয়েছো তুমি আমার থেকে কত বড়। না শুভ্রাংশু, না। শোনো, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি তো জানো লোকটাকে আমি প্রথম থেকে সন্দেহ করছিলাম। লোকটার কথাবার্তার মধ্যে অনেক অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা ছিল, তাতেও তুমি আমাকে একবারও না জানিয়ে এই লোকটার সাথে দেখা করতে গেলে। তাছাড়া তোমার তো তখন থানায় থাকার কথা ছিল। শুভ্রাংশু বলে, রাত্রি, তুমি আমায় ভুল বুঝে আমায় মিথ্যে সন্দেহ করছো। রাত্রি বলে, না, আমি তোমাদের সমস্ত কথাবার্তা শুনেছিলাম, তাই আমাকে নতুন করে আর কিছু বোঝাতে এসো না। যাই হোক, এটা নিয়ে যুক্তি তর্ক আমাদের আর করা ঠিক হবে না। থানায় যা হবার মিটে গেছে, এসব বাদ দাও, খাবে এসো। শুভ্রাংশু বলে, কিছুই মেটেনি, তুমি আজ তোমার সব সীমা পেরিয়ে গেছো। তুমি আমাকে মিথ্যেভাবে সন্দেহ করে অপমান করছো। আমি ইনভেস্টিগেট করতে গিয়েছিলাম, আমার কথার জালে ওকে বন্দি করতে গিয়েছিলাম। শুনে রাত্রি বলে, বন্দি নয়, আমি তোমাদের সমস্ত কথাই শুনেছি, তুমি ওর সাথে সন্ধি করতে গিয়েছিলে। শুভ্রাংশু বলে, রাত্রি, তুমি আমার সাথে যা ব্যবহার করছো তাতে তোমার সাথে আমিও আর আগেকার মতো কোনোদিনই ব্যবহার করতে পারবো না। কোনোদিনই তোমাকে আমার স্ত্রী হিসেবে আর আপন করে নিতে পারবো না। শুনে রাত্রির শাশুড়ি বলে, আর তোর সাথে ওকে থাকতে হবেও না? ও তোরই খাবে, তোরই পড়বে, আবার তোকে শোকজ করার হুমকি দেখাবে। ওর নিজের নাম সুনাম বাড়াবে বলে তোকে ছোট করতে চায়, এটাই ওর ফন্দি। এভাবে তোকে ছোট করেই তো নিজে উঁচুতে উঠেছে। রাত্রি এবার চুপ করে থেকে বলে, শুনুন মা, আপনি ভুল করছেন, এটা আমার ডিউটি, আর এটা আমার সংসার। আপনারা আমার সেই সংসারের আপনজন, তাই ডিউটিটা আর এই সংসারটা এক নয় মা। শুনে রাত্রির শাশুড়ি বলে, বাহ, তুমি আমার ছেলেকে লোকের সামনে অপমান করবে, কথায় কথায় শোকজ করবে, আর আমি তোমাকে বাড়িতে বসিয়ে পুজো করব? রাত্রি বলে, অপমান কিছুই করিনি মা, আপনার ছেলে একটা ইল্লিগাল কাজ করছিল, আমি তার প্রতিবাদ করেছি মাত্র। শুনে রাত্রির শাশুড়ি বলে, এ বাড়িতে থেকে আমার ছেলেকে তুমি অপমান করবে, ছোট করবে, সেটা হবে না। এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি যা ইচ্ছা করবে। রাত্রি বলে, কি বলছেন মা, এই বাড়ি থেকে চলে যাব শুধু একটা অন্যায়ের প্রতিবাদ করেছি বলে? আচ্ছা মা, আপনিও তো একজন নারী, আপনি কি বোঝেন, জানেন নারীর সম্মান কি? শুধুমাত্র নিজের সন্তানের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন। এই যে শুভ্রাংশু, পূজার শরীরটা দেখে তোমার কি সারা শরীর কেঁপে ওঠেনি? তোমার সারা শরীর রাগে গর্জে ওঠেনি? ফুটফুটে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠেনি? এসব শুনে রাত্রির শাশুড়ি আবার বলে, এত কিছু বুঝি না, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। রাত্রির শুভ্রাংশুকে দোষারোপ করা দেখে তার মা যখন রাত্রিকে তাদের বাড়ি থেকে বের হয়ে যাবার কথা বললেন, তখন শুভ্রাংশু রাত্রিকে বলে, আমরা পুলিশ, এটা তুমি মনে হয় ভুলে গেছো। আমাদের উপর মহলের অর্ডার ছাড়া যে কিছু করা যায় না, সেটা কি তুমি জানো না? রাত্রি বলে, আমি সব জানি শুভ্রাংশু, কিন্তু পুলিশ বলে নিজের বিবেকটাকে তো বিসর্জন দিতে পারবো না। উপর মহলের মিথ্যে অর্ডার, অন্যায় আমি মাথা পেতে মেনে নিতে পারবো না। পুলিশ বলে একজন সন্তানহারা পিতামাতার কান্না হাহাকার দেখে চোখ কান বন্ধ করে চুপ করে বসে থাকতে পারবো না। তাছাড়া শুভ্রাংশু, তুমি তো জানো আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করতে পারি না, আর তোমার ক্ষেত্রেও পারবো না। শুনে রাত্রির শাশুড়ি তার দিকে তেড়ে এসে বলে, আমার ছেলেকে তুমি শাসাচ্ছ, চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছ? আমি এসব মানব না, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব করবে। রাত্রির শাশুড়ির কথা শুনে রাত্রির শ্বশুর মশাই এসে বলে, না,
বৌমা কোথাও যাবে না। ও যা করেছে একজন মানুষের কাজ করেছে, বরং তুই একজন অমানুষের কাজ করছিস। তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার দ্বিধাবোধ হচ্ছে। আর তুই নিজের মান সম্মানের কথা বলছিস? তুই ওর মান সম্মানের কথা এতটুকু ভেবেছিস? একটা অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলে ওকে তোরা বাড়ি থেকে বের করে দিতে চাইছিস? ছি ছি। শুনে রাত্রির শাশুড়ি বলে, তুমি এসবের মধ্যে ঢুকবে না। একদিন তুমি কথা দিয়েছিলে সংসারটা আমার দায়িত্বে থাকবে, তাই সেদিন আমি ওদের বিয়ের সময় বলেছিলাম সংসারটা বৌমাকে মন দিয়ে করতে হবে, সেই শর্তে আমি বিয়ে দিয়েছিলাম। কিন্তু বাড়ির বউ হয়ে সারাদিন পরোপকার করে চলবে আর নিজের স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার চাকরি খাবার হুমকি দেবে, আর আমি মা হয়ে চুপ করে বসে থাকবো? তাই তো আমি বিয়ের আগেই বলেছিলাম এসব চাকরি করা মেয়ে, বিশেষ করে পুলিশের চাকরি করা মেয়ে আমি ঘরের বউ করতে চাই না, এতে আমার সংসারটা রসাতলে যাবে। তাই হলো। তাই আজ থেকে এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, সংসারটা মন দিয়ে করতে হবে। রাত্রি বলে, হ্যাঁ মা, আমি তো বাড়ির সব কাজ প্রতিদিন মন দিয়েই করি। আমি যেমন আমার পোশাকটাকেও সম্মান করি, তেমনি সংসারটাকেও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনাদের ছাড়া আমার এই বিশাল পৃথিবীতে আর কেউ নেই। শুনে রাত্রির শাশুড়ি বলে, শোনো বৌমা, সে যাই হোক, তোমায় মন দিয়ে সংসারটা করতে হবে, আমার ছেলেকে সম্মান করতে হবে, মনে রেখো। আর এই যে শুভ্রাংশু, তোকে আগেই আমি বলেছিলাম এ মেয়ে ভালো নয়, দেখ মিলল তো আজ, আমার হচ্ছে জহুরির চোখ। শুভ্রাংশু ও শুভ্রাংশুর মা ঘর থেকে চলে গেলে রাত্রি কাঁদতে শুরু করে। তা দেখে প্রথমে তার শ্বশুরমশাই অখিলেশ বাবু চুপ করে থেকে তারপর বলে, কাঁদ, দেখি আর কত কাঁদতে পারিস, আমার তোকে দেখে খুব হাসি পাচ্ছে। তুমি কি চাও বৌমা? রাত্রি বলে, সবাইকে নিয়ে থাকতে চাই বাবা, আপনি তো জানেন আমি শুভ্রাংশুকে ভালোবাসি, এই সংসারটাকে ভালোবাসি, আর ওরা আমাকে শুধু শুধু ভুল বুঝে বাড়ি থেকে চলে যেতে বলছে। অখিলেশ বাবু বলেন, তাহলে চাকরিটা ছেড়ে দাও, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না, তোমার মনের ইচ্ছা পূরণ হবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, দিয়ে শ্বশুর শাশুড়ির বরের মনের মতো হয়ে চলো। রাত্রি বলে, বাবা, যদি তাতে সংসারের শান্তি হয় তাহলে আমি তাই করব বাবা। শুনে অখিলেশ বাবু রেগে গিয়ে বলেন, তাহলে কেন মিথ্যে আশ্বাস দিয়েছিলি সন্তানহারা পিতামাতাকে? কেন মিথ্যে আশা দিয়েছিলি ভালোবাসা হারানো সেই ছেলেটাকে? শাশুড়ির লক্ষ্মী বৌমা হতে গিয়ে সন্তানহারা পিতামাতাকে দেওয়া কথা এক নিমেষে ভুলে গেলি? নিজের ভালোবাসার বুকে মাথা রেখে পরম তৃপ্তির ঘুম ঘুমাবি বলে পূজার প্রেমিকের মুখটা তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি, এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। তুই নাকি প্রতিবাদ করবি, তুই নাকি ন্যায় বিচার পাইয়ে দিবি, আমি জানতাম তুই পারবি না। তুই তো নিজের অন্যায় সমর্থনকারী পরিবার কেন্দ্রিক মানুষ। যা গিয়ে পূজার বাবা মার কাছে মিথ্যে প্রতিশ্রুতি দেবার জন্য ক্ষমা চেয়ে আয়। রাত্রি বলে, না বাবা না, আপনি এসব কি বলছেন? আমি কাউকে কোনোদিন মিথ্যে প্রতিশ্রুতি দিইনি, আপনি তো জানেন আমি মিথ্যে বলি না। শুনে অখিলেশ বাবু বলেন, তাহলে কাঁদছিস কেন? তোর সংসার ধরে রাখার জন্য চোখের জলে তো নদী হয়ে যাবে রে। একবার সেই মানুষগুলোর কথা ভাব যাদের সন্তান আর পৃথিবীতে কোনোদিন ফিরে এসে তাদের বাবা মা বলে ডাকবে না। তাদের সন্তান কিন্তু নিজে মরেনি, তাকে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছে। খুন খুন। ওরে মা, টিভির পর্দায় যেদিন তোকে দেখলাম আমি তোর চোখে দেখেছিলাম ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের রূপ, তোর চোখে আমি দেখেছিলাম স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার রূপ, তোর চোখে আমি দেখতে পেয়েছিলাম পুরাণের সেই অসুর নাশিনী মা দুর্গার রূপ। ওরে মা, জেগে ওঠ, জেগে ওঠ। চোখের জল মুছে ফেল। চোখের জল দিয়ে কোনোদিন কোনো বিদ্রোহ হয় না, চোখের জল দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ হয় না, চোখের জল দিয়ে কখনো পাপকে ধুয়ে ফেলা যায় না, চোখের জল দিয়ে কখনো অন্যায়কারীদের সঙ্গে লড়াই করা যায় না। তার জন্য দরকার পড়ে চোখে আগুন। আগুন জ্বালা মা, চোখে আগুন জ্বালা, সারা শরীরে আগুন জ্বালা। সেই আগুনে তুই শেষ করে দে যারা ওই মেয়েটাকে পৃথিবীর বুকে বাঁচতে দিল না। শুনে রাত্রি বলে, আপনি আমার জীবনের আদর্শ বাবা, আপনি আমার জীবনের শক্তি বাবা, আপনি আমার জীবনের চলার পথের অনুপ্রেরণা। তাই আপনাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আপনি আমার চোখে দেখতে পাবেন মা দুর্গার রূপ, দেখতে পাবেন ছিন্ন মস্তার কালীর রূপ। একটা অপরাধীও বাঁচবে না বাবা, কোনো অপরাধী আইনের থেকে পার পেয়ে যাবে না।
একটা অপরাধীও আইনের চোখ দিয়ে ফাঁকি দিতে পারবে না। কিন্তু বাবা, আমি কি করব? আমি যে আইনের হাতে বাঁধা। আমার মাথার উপর ঝুলছে আইনের খাড়া বাবা। সন্তান হারা ওই বাবা মাকে ওরা একবারও তার সন্তানকে দেখতে দিল না, অথচ 24 ঘন্টা হয়ে গেল উপর মহল থেকে দেখার অনুমতি দিচ্ছে না ওরা মেয়েটাকে। তাহলে আর কি আর কোনোদিনই তারা শেষ দেখাটাও দেখতে পাবে না? আমি হাজার চেষ্টা করেও কোনো কিছু করতে পারলাম না বাবা। আমি যে একা। শুনে অখিলেশ বাবু বলেন, কে বলেছে তুই একা? আমিও বহু বছর পুলিশে চাকরি করেছি, আমারও অভিজ্ঞতা কম হয়নি রে মা। বহু পুলিশের ভেতরে ভেতরে প্রতিবাদ করছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না। যখন তারা দেখবে তুই একা সমানে লড়ে যাচ্ছিস, তারাও একদিন ঠিকই তোর সঙ্গে পা মেলাবে। তাছাড়া তুই কি সেই গানটা ভুলে গেছিস? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর সঙ্গে কেউ না আসে তাহলে তোকে একাকী লড়তে হবে। লড়ে যা, তুই জিতবি। জানিস, একটা কাটার পথ দিয়ে প্রথমে কাউকে একাকেই যেতে হয়, তারপর সে পথ দিয়ে একে একে সবাই যায়। তারপর অখিলেশ বাবু আবার বলেন, এই প্রাক্তন ডিআইজি তোকে বলছে, ইচ্ছে থাকলে সব উপায় হয়। যতই তোর উপর মহল থেকে হাত দুটো বাঁধা হোক, তুই যদি ইচ্ছা করিস তাহলে সব পারবি। তুই তো পড়াশোনা শিখেছিস, বুদ্ধি বের কর কিভাবে এই কেসটা তুই সমাধান করবি। তোকেই সেটা বের করতে হবে। তাছাড়া ক্ষমতার কথা বলছিস, তোর হাতে তো সামান্য হলেও ক্ষমতা আছে। তুই দেখতে পাচ্ছিস না সেই সব সাধারণ মানুষগুলোকে যারা হসপিটালে ক্ষোভে ফেটে পড়েছে? তুই দেখতে পাচ্ছিস না কিভাবে সাধারণ মানুষ, পূজার সহপাঠীরা হসপিটাল ঘেরাও করছে? তাদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই, কিন্তু তাদের মনে আছে শক্তি, বুকে আছে সাহস। সেই শক্তি আর সাহসের জোরেই তারা সমানে প্রতিবাদ করে চলেছে। তোর সঙ্গে তুই পুলিশের পোশাকটা আছে, তুই তার মর্যাদা দে। আমি জানি তুই শুভ্রাংশুকে কতটা ভালোবাসিস, এই সংসারটাকে কত ভালোবাসিস, কিন্তু আমাদের দেশে সংসার করার মতো, সংসার সামলানোর মতো অনেকেই আছে রে মা। কিন্তু তোর মতো রাত্রির এই দেশে বড়ই অভাব। তাই তুই ঘুমিয়ে পড়িস না রে মা। তুই ঘুমিয়ে পড়লে শত শত পূজা প্রতিদিন ধর্ষিতা হবে। তুই ঘুমিয়ে পড়লে পূজার আত্মা ডুকরে ডুকরে কাঁদবে। তুই ঘুমিয়ে পড়লে হাজার হাজার বাবা মা সন্তান হারা হবে। শুনে রাত্রি বলে ওঠে, না না বাবা, আমি থাকতে শহরের বুকে আর কোনো পূজাকে এভাবে চলে যেতে দেব না। আমি থাকতে আর পূজা বিনা বিচারে কাঁদবে না। আমি থাকতে আর কোনো বাবা মার এইভাবে কোল খালি করে নিতে আমি দেব না। আজ থেকে রাত্রি আর ঘুমোবে না বাবা। আজ থেকে রাত্রির চোখে আর ঘুম আসবে না বাবা। যতদিন না পূজার মৃত্যুর রহস্যের সমাধান করতে পারছি, যতদিন পূজার খুনিদের ফাঁসি কাঠে ঝোলাতে না পারছি, ততদিন এই রাত্রি আর ঘুমাবে না বাবা। রাত্রি বলে, আমি আসছি বাবা। অখিলেশ বাবু বলেন, কোথায় যাচ্ছিস? সে বলে, কতগুলো কাজ আছে বাবা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর চুপ করে বসে থাকবো না। রাত্রে নিশ্চিন্তে ঘুমোবে না। বুদ্ধি আর শক্তি দিয়ে লড়বো আমি। ভয় পাবো না আমি আর। রাত্রি তার পুলিশের পোশাক পরে ঘর থেকে বের হয়ে যায়। রাত্রি পূজাদের বাড়ি এলে তাকে দেখে পূজার বাবা মা মুখ ফিরিয়ে নেয়, কথা বলতে চায় না। রাত্রি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, আমি জানি আপনারা আমার উপর ভরসা হারিয়ে ফেলেছেন, আপনারা আমাকেও বিশ্বাস করতে পারছেন না। আপনাদের মতোই আমিও অসহায়, নিরুপায়, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের কাল সকালের মধ্যে আমি আপনার মেয়েকে দেখাবই। তারপর রাত্রি পূজার বাবা মাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। গিয়ে বলে, আমাকে ক্ষমা করুন, একটা গোটা দিন কেটে গেল, আপনার মেয়েকে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কাল সকালের মধ্যেই আপনাদের আমি দেখা করাবই। শুনে পূজার বাবা মা খুব কান্নাকাটি করে। রাত্রি তাদের শান্ত করে বলে, আপনাদের যারা এই ক্ষতিটা করেছে তারা যেন আর কারো ক্ষতি করতে না পারে। আমি আপনাদের কথা দিয়েছি, পূজার যারা এই অবস্থা করেছে তারা কেউ আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমাকে একটু সহযোগিতা করুন প্লিজ। আপনারাই পারেন আমাকে একমাত্র সাহায্য করতে। আপনারাই পারেন পূজাকে ন্যায় বিচার পাইয়ে দিতে। এর জন্য দরকার সঠিক পোস্টমর্টেম রিপোর্টের। সঠিক রিপোর্ট বলে দেবে সমস্ত প্রশ্নের উত্তর। তাছাড়া সত্যিটা সামনে আনার বা অপরাধীদের শনাক্ত করার আর কোনো উপায় থাকবে না। একবার ভুল রিপোর্ট এসে গেলে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। তাই একমাত্র ভরসা সঠিক রিপোর্ট। পূজার বাবা মাকে রাত্রি অনেক বোঝায়। তারপর তারা বলে, বেশ, বলুন আমাদের কি করতে হবে। রাত্রি তাদের সব বুঝিয়ে বলে, আমি জানি আপনাদের এটা দেখে কষ্টে শরীরটা অসাড় হয়ে যাবে, কিন্তু দোষীদের কিছুতেই ছাড়া যাবে না। প্লিজ, আপনারা ছাড়া এ কাজ করতে আর কেউ পারবে না।
দয়া করে আমাকে হারিয়ে দেবেন না। যারা হসপিটালে এত পেশেন্টদের বাড়ির লোক থাকা সত্ত্বেও একটু নির্জনতার সুযোগ নিয়ে এতখানি পৈশাচিক কাজ করতে পারে, তারা প্রমাণ লোপাট করার জন্য মিথ্যে রিপোর্টের ব্যবস্থা করতে পারে। তাই এই রিপোর্টটা ছাড়া আমি কিছুই করতে পারবো না, আর এই রিপোর্টটার জন্য আমি কারোর উপর বিশ্বাস করতে পারছি না। রাত্রির কথা মতো পূজার বাবা মা থানায় যেতে রাজি হয়ে যায়। রাত্রি ওখান থেকে আসার সময় তাদের বলে, আমি আপনাদের আবার কথা দিলাম, আমি মরবার শেষ মুহূর্তের আগে পর্যন্ত আপনাদের ন্যায় বিচার পাইয়ে দিয়ে যাব। শুধু একটাই অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করুন, আর কাউকে বলবেন না যে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আর একটা কথা, আমি আবার আসব, মানে বারবার আসব, কখনো ডিউটি করতে, আবার কখনো বা আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে। আশা করব সেই সুযোগটা আমাকে দেবেন। আসি। রাত্রি তাদের বাড়ি থেকে থানায় চলে আসে। পূজার বাবা মা থানায় গিয়ে আবেদন করে তাদের মেয়েকে কাল সকালের মধ্যে দেখাতে হবে, আর পূজার ডাক্তার বন্ধু ও তাদের সামনে পোস্টমর্টেম করতে হবে। না হলে তারা আমরণ অনশন করবে, কোর্টে যাবে, হসপিটাল ঘেরাও করবে। এদিকে রাত্রি থানায় বসে বসে ভাবে, আমি একটা বড় সংগ্রামে নেমেছি, এটা একটা বড় যুদ্ধ। তার জন্য আজ থেকে থানা, বাড়ি, রাস্তাঘাট কোনোটাই আমার জন্য সেফ নয়। আমার কাছে সারা পৃথিবীটাই যেন এখন রণক্ষেত্র। এই রণক্ষেত্রে নিজেকে বাঁচাতে হবে। অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক আক্রমণ হবে আমার উপর, কিন্তু সবকিছু থেকে নিজেকে বুদ্ধি করে বাঁচাতে হবে। পূজার মৃত্যুর সমাধান করতে হবে। তার আত্মা বিচার চাইছে, আত্মাকে শান্তি দিতে হবে। অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নিজেকে সব রকম পরিস্থিতির জন্য তৈরি করতে হবে। সে ভাবে, বাবা ঠিকই বলেছিলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি সারা শহরে বড় অঘটন ঘটে যাবে। এই ঘটনার পুনরাবৃত্তি হবে বারবার। তাই আমাকে বজ্রের মতো শক্ত হতে হবে। আমাদের দেশে এত পুলিশ আছে যারা সব কিছু জানার পরও তো কেউ প্রতিবাদ করছে না এই ঘটনার। আসলে সবারই প্রাণের ভয় আছে, সবারই চাকরি বাঁচানোর ভয় আছে। এসব ভাবতে ভাবতে সে আবার ভাবে, না, এসব আমি কি ভাবছি। আমাদের দেশ থেকে জঞ্জালকে সাফ করতে আমাকে একাকী শক্তি রূপেণ হতে হবে। রাত্রি আবার ভাবে, শুভ্রাংশু, আজ তোমাকে আমার বড় দরকার ছিল। মানসিক দিক থেকে তুমি আমার বড় শক্তি ছিলে। শক্তি, সাহস আর উৎসাহ তুমি আমাকে প্রতিদিন দিতে। প্রতিদিন তুমি আমার মনে নতুন করে আশার শক্তি জোগাতে। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তুমি আমাকে ছায়ার মতো আগলে রাখতে সামনে। সব সময় আমাকে সাহায্য করতে। আজ তোমাকে আমার বড্ড দরকার, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। আমি বড্ড একা শুভ্রাংশু। তুমি আমার বন্ধু, আমার 13 বছরের ভালোবাসা, আমার ছায়ার সঙ্গী, আমার একমাত্র সুখ দুঃখের সঙ্গী, আমার স্বামী। আজ তুমি কেন এরকম করলে? আমি জানি না কেন তুমি এত বড় একটা অন্যায় দেখেও চুপ করে রইলে। কেন তুমি অন্যায়টাকে চাপা দিতে এত তৎপর? যাই হোক শুভ্রাংশু, আমার সন্দেহ যদি ঠিক হয় তবে আমি সব থেকে বেশি আঘাত পাবো। তুমি যে আমার অহংকার ছিলে শুভ্রাংশু, তবে আমি তোমাকে এভাবে হারিয়ে যেতে দেব না, সৎ পথে ফেরাবই। তার জন্য তোমাকে আমার সব সময় নজরে নজরে রাখতে হবে। একটা ভালো মানুষকে আমি এভাবে নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। রাত্রি এবার পূজার খবরটা শোনার পর থেকে পুরো ঘটনাটা ভালো করে মনে করে বারবার। সব কিছু ভেবে তার মনে হয় ঘটনাটার সঙ্গে এক বা দুজন জড়িত নয়, এটার পেছনে আছে একটা বড় দল। শুধু তাই নয়, তারা যথেষ্ট পাওয়ারফুল। কেননা ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার বাবা মাকে এটা সুইসাইড বলতো না। আমি যেখানে ডাক্তারের কিছুই বুঝি না, সেখানে তার বডিটা দেখেই বুঝে গেলাম এটা কোনো আত্মহত্যা নয়। সেখানে ডাক্তার হয়ে এটা কি করে বলল আত্মহত্যা? শুধু আমি নয়, যে কেউ দেখেই বলবে এটা আত্মহত্যা নয়, এটা রেপ করে খুন। শুধু ডাক্তার নয়, পুলিশ এটাকে আত্মহত্যা বলছিল। পরে অবশ্য সবার চাপে পড়ে আর কিছু বলছে না। এর থেকে এটা পরিষ্কার যে অনেকজনের সঙ্গে এই ঘটনাটা কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কে? কাকে আড়াল করতে চাইছিল পুলিশ ও ডাক্তার? আর ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা মিথ্যে সাজালো কারা? ঘটনাটা যত সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। যারা এত কম সময়ের মধ্যে এত কিছু করে ফেলতে পারে তারা সব পারে। তাছাড়া সিসিটিভি ফুটেজের মধ্যে একজনকে দেখা গেছে, মানে এর সাথে একজন যুক্ত, তাই নয়। কিন্তু সিসিটিভি ফুটেজে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল, আর বাকিরা কোথায় গেল তাহলে? তারা কি হসপিটালের মধ্যেই গা ঢাকা দিয়েছিল, নাকি হসপিটালের মধ্যেই কোনো সদস্য, হসপিটালের মধ্যেই তাদের কোনো যোগসূত্র আছে কি? নানা রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আরও অনেকে আছে, আর তারা চুনোপুটি নয়। যদি চুনোপুটি হতো তাহলে এটাকে এত কম সময়ের মধ্যে ধামাচাপা দেওয়ার মিথ্যে চেষ্টা করা হতো না। যত সে ভাবছে ততই যেন সবকিছু জট পাকিয়ে যাচ্ছে তার।
রাত্রি ভাবে এর পরের স্টেপ কি হবে, সেটা নিয়ে সে খুব চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে অবশেষে পূজার বাবা মা পূজাকে দেখতে পেল। মেয়েটাকে দেখে তাদের সারা শরীর ভয়ে শিউরে উঠল। তারা বলে উঠল, হে ভগবান, কত কষ্ট দিয়েছে ওরা মেয়েটাকে, কত কষ্টই না পেয়েছে। ওরা পশু, ওরা জানোয়ার, ওদের ছেড়ো না, ওদের ছাড়লে ওরা আরো অনেক মেয়ের সর্বনাশ করে দেবে। তারা ভাবেন যে মেয়ের গায়ে কখনো ফুলের টোকাটা দেয়নি, কত আদর, কত ভালোবাসা, কত ত্যাগ, কত কষ্ট করে তিল তিল করে 31টা বছর মানুষ করেছিলেন। একটু জ্বর হলে যাতে তাদের মেয়ের কষ্ট না হয় তার জন্য সারা রাত জেগে মাথার সামনে বসে থাকতো। আজ সেই মেয়েটা কত কষ্টে, কত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণটা দিয়েছে। এসব ভেবে পূজার বাবা মা কান্নায় কাতরাতে লাগলো। পূজার বাবা ভাবছে মেয়ে যাতে এতটুকু জীবনে কষ্ট না পায় তার জন্য সারাদিন কত খেটেছে। বৃষ্টির দিনে, রোদের দিনে যদি ছাতা নিয়ে যেতে ভুলে যেত মেয়েটা, স্কুল ছুটির পথে দাঁড়িয়ে থাকতো তার জন্য ছাতা নিয়ে, আর সেই মেয়েটাকে কত কষ্ট পেয়ে মরতে হয়েছে। পূজার বাবা মাকে তাদের পরিবার পরিজনেরা, আত্মীয় স্বজনেরা সান্ত্বনা দেবার চেষ্টা করলো, কিন্তু বাবা মাকে তারা কোন কথাতে সান্ত্বনা দেবে? কোন যুক্তিতে বাবা মার মনকে তারা শক্ত করবে? কোন আশায় তারা বুক বাঁধবে? তিল তিল করে রক্ত জল করে গড়ে তোলা একমাত্র বুকের সম্পদকে হারিয়ে তারা কি করে বাঁচবে? কি করে তারা তাদের দিন রাত কাটাবে একা একা? যার মুখের দিকে তাকিয়ে কেটে যেত দিন রাত, যার মুখের দিকে তাকিয়ে জীবনের সব কষ্ট, জীবনের যত না পাওয়া সব ভুলে যেত, সেই একমাত্র সন্তানকে হারিয়ে তাদের দিন রাত কাটবে কি করে? আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করা হবে। আজকের যে গল্পটা, এই গল্পটা কিন্তু আমাদের সবার চেনা এক ঘটনা নিয়ে গড়ে তোলা একটা গল্প। তিলোত্তমা আধেও বিচার পাবে কিনা আমরা জানি না, কিন্তু এই গল্পের মাধ্যমে আরেক তিলোত্তমার বিচার পাওয়ার চেষ্টা করবে এক পুলিশের এসআই রাত্রি। কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।